অধিকারী গড়, আর সেই গড়েই ধরাশায়ী বিজেপি। 108টির মধ্যে 101টিতেই জয়ী তৃণমূল। ভোটের পরেও আদালতে বিজেপি, কাঁথি সমবায় ভোটের পরেও আদালতে বিজেপি। সমবায় ভোটে কারচুপির অভিযোগ বিজেপির। নন্দকুমার, রামনগর, এগরা সহ কয়েকটি কেন্দ্রে ভোটে কারচুপি ফের সুপ্রিম কোর্টে যেতে চায় পদ্ম শিবির। সরাসরি চলে যাব, পঙ্কজ রয়েছে আমার সঙ্গে, পঙ্কজের সঙ্গে কথা বলবো। পঙ্কজ, একদিকে জয়, অন্যদিকে তো আমরা দেখলাম যে আধা সেনা দিয়ে ভোট হলো, আর তারপরেও কেন সুপ্রিম কোর্টে যেতে চাইছে বিজেপি? এই হার কি মেনে নিতে পারছে না বিজেপি? দেখো তমস্যা একেবারে হার মেনে নিতে পারছে না বিজেপি, এমনটাই। কিন্তু তুমি জানো যে সকাল থেকে কিন্তু দফায় দফায় বিভিন্ন জায়গায় কিন্তু গন্ডগোলের খবর শোনা গেছে এবং আমরাও দেখিয়েছি। সেক্ষেত্রে বিজেপির পক্ষ থেকে যেটা দাবি করছে, যেখানে যে এগরা, রামনগর এবং বিভিন্ন জায়গায় কিন্তু যেখানে ছাপ্পা ভোট হয়েছে এমনটাই অভিযোগ করছে। সেক্ষেত্রে টান টান উত্তেজনার মুখে ভোট কিন্তু যেখানে তৃণমূলের পক্ষ থেকে বলছে তারাই জিতবে, কিন্তু অপর থেকে বিজেপিও বলছে তারা জিতবে। সেক্ষেত্রে শেষমেশ কিন্তু দেখা গেল কি যে 108টি আসনের মধ্যে কিন্তু 101টি কিন্তু তৃণমূল পেয়েছে এবং বিজেপি পেয়েছে 6টি এবং 1টি পেয়েছে নির্দল। এর মধ্যে কিন্তু ধরাশায়ী রয়েছে একেবারে অধিকারী গড়, যেটা তুমি জানো যে পূর্ব মেদিনীপুর যেটা অধিকারী গড় বলে পরিচিত, সেই অধিকারী গড় কিন্তু একেবারে হাতছাড়া হলো এই সমবায় ভোটে। সেক্ষেত্রে তুমি জানো যেখানে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আধা সেনা দিয়ে কিন্তু যে ভোট গ্রহণ করাবে, সেক্ষেত্রে ভোট গ্রহণ করার পরেও কিন্তু সাফল্য পেল একেবারে শাসক দল তৃণমূল। সেক্ষেত্রে টান টান উত্তেজনার পরেও কিন্তু এই ভোট কিন্তু সাফল্য পেল তৃণমূল। তুমি জানো যে অধিকারী গড় একটা কিন্তু নাম রয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়, সেই অধিকারী গড় কিন্তু ছিনিয়ে নিল একেবারে তৃণমূল কংগ্রেস। নমস্কার। বেশ পঙ্কজ। যারা অভিযোগ করছেন তাদের কাছে সবিনয় আমার নিবেদন, আপনাদের অভিযোগ যদি যথার্থ হয়, এখানে আপনারা আধা সামরিক বাহিনী চেয়েছিলেন, সেই অনুযায়ী সুপ্রিম কোর্ট আপনাদের কথা মেনে নিয়ে দিয়েছেন। রাজ্য সরকার কোনো বিরোধিতা করেনি। এখনো যে অভিযোগ নিয়ে এসছেন, এখানে যারা তত্ত্বাবধানে আছেন তাদের কাছে অভিযোগপত্র জমা দেন। যদি প্রমাণ করতে পারে নিয়ে দাঁড়িয়ে আছে, তাহলে সেই দোষ আমি স্বীকার করি। বহিরাগত লোকরা যদি এসে একসঙ্গে টিনেজের 19-20 বয়সে একসঙ্গে গ্রুপ অফ ভোটার একবার কেন্দ্রে ঢুকেছে, হই করে ঢুকে গেল। যে রুমে ভোটার কম আছেন সেই সব রুমে এসে ভোট দিতেছে। আমরা তখনই চেক করেছি, সিসি ক্যামেরাতে ধরা পড়েছে এবং আমরা তার ডকুমেন্টারি এভিডেন্সও রেখেছি। সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী বেশ কিছু নর্মস অনুযায়ী ভোট করতে বলেছেন। ইতিমধ্যে আমরা এটা মনস্থির করেছি যে আমরা কমপ্লেনও করেছি, ভোটে ম্যানিপুলেশন হয়েছে, এ ভোট ক্যান্সেল করা হোক। আমি সুপ্রিম কোর্টে আমরা যাবো, মহামান্য আদালতের কাছে বিচার চাইবো যে এইভাবে এরা ম্যানিপুলেট করেছে। এবার বাংলাদেশের খবরের দিকে নজর রাখতে হবে। বাংলাদেশে ভারত বিদ্বেষের বিষ প্রতিদিনই সুর চড়াচ্ছেন সে দেশের কট্টরপন্থীরা, বারবার দিচ্ছেন হাস্যকর সব হুমকি। সোমবার 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। 1971 সালে এই দিনেই স্বাধীন বাংলাদেশের জন্ম হয়, যার পিছনে বড় অবদান ছিল ভারতের। অনেক ভারতীয় সেনা বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ হন। এসব ইতিহাস ভুলে বাংলাদেশে এখন ভারত বিদ্বেষের বিষ। 5 আগস্টের পরে মনে হয় নাই, এই 10 দিন ধরে মনে হয়েছে বাংলাদেশ স্বাধীন। স্বাধীনতার ইতিহাসে তথাকথিত 71-এর স্বাধীনতার নাম দিয়া ভারতের গোলামির জিঞ্জিরে, পাকিস্তানের গোলামি বাদ দিয়া ভারতের গোলাম হয়েছিল বাংলাদেশ। অথচ এখন ভারতের বিরুদ্ধে বাংলাদেশ বিবৃতি দেয়। ভারতের বিরুদ্ধে কি দেয়? এখন না কিছুটা মনে হয় স্বাধীন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সরকারের হাতের বাইরে। সেখানে প্রচ্ছন্ন মদত রয়েছে সরকারের হিন্দুদের উপরে অত্যাচার করার। এর একসময় সমাধান হবেই। ভারতের পণ্য না গেলে না খেয়ে মরবে। 1 অক্ষর 1 ইঞ্চি পেটে কালির বুদ্ধি নেই, ঠিক আছে? যেটা করছে ওই জামাতের বুদ্ধিতে করছে। কট্টরপন্থীদের সুরে সুর মিলিয়েছেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিও। ভারতের এই কূটকৌশলের মধ্যে আমরা নিষ্পেষিত হয়েছি। ভারতের যে গভর্নমেন্ট ইজ এ রিয়েল সাপ্রেসিং গভর্নমেন্ট। ভারতে 140 কোটি লোকের মধ্যে 135 কোটি হচ্ছে দলিত, হরিজন, অচ্ছুত, মুসলমান এবং সাপ্রেসড 7 সিস্টার লোকজন। এদের মুক্তি দান করার জন্য আমরা যথেষ্ট। আমাদের দেশের সেনাবাহিনী এবং সৈনিকের সম্মুখ যুদ্ধে এলজিবিটি সমাজের সৈনিকরা কক্ষিণ কালেও জয়লাভ করতে পারবে না। বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, গুরুত্বপূর্ণ হত্যাকর্তারা যখন
ডাক্তার দেখাতে বিদেশে যান, লজ্জা লাগে না বাংলাদেশের রাষ্ট্রের যারা রাজনীতি করে যে এই দেশের নাগরিক হয়েছে আর এক দেশে ট্রিটমেন্ট নিতে যায়? এইরকম একটা নির্লজ্জ রাষ্ট্র ব্যবস্থা সে 53 বছরে আমাদেরকে দিয়েছে এবং কোন রাজনৈতিক দলের নেতারা লজ্জিত না এই কারণে। দেখবেন সে মরতে সিঙ্গাপুরে যাবে কিন্তু বাংলাদেশে ঢাকা মেডিকেলে ভর্তি হবে না, সে মরতে থাইল্যান্ডে যাবে, ব্যাংককে যাবে, ভারতে যাবে, তারপর বাংলাদেশের স্বাস্থ্য খাতকে সে ভালো করবে না। গত আগস্ট থেকে শেখ হাসিনা দেশ ছাড়া, তিনি বাংলাদেশ ছাড়তেই সেখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার শুরু হয়। এরপর ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর সংখ্যালঘুদের উপর অত্যাচারের মাত্রা কয়েক গুণ বেড়ে যায় বলে অভিযোগ। এই পরিস্থিতিতেও বারবার সৌহার্দ্যের বার্তা দিয়েছে ভারত। বিদেশ সচিব ঢাকায় গিয়ে বৈঠক করেছেন, বিদেশমন্ত্রীও সংসদে দাঁড়িয়ে বন্ধুত্বের বার্তা দিয়েছেন। কিন্তু বাংলাদেশের কট্টরপন্থীরা এর মূল্য বুঝছেন না, তাদের গলায় শুধুই হুঙ্কার। আমরা শুধু ভারতকে একটি জিনিস বলে দিতে চাই, আপনাদের সাথে আমাদের সম্পর্ক কি হবে সেটা আপনারা আপনাদের কাজের মাধ্যমে নির্ধারণ করবেন। যেই খুনি হাসিনা এতগুলো মানুষকে খুন করে এই বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, বাংলাদেশের মানুষের দ্বারা এই দেশ থেকে তাড়িত হয়েছে, সেই খুনি হাসিনাকে আপনারা আশ্রয় দিয়েছেন। যদি এই বাংলাদেশের সাথে আপনাদের সম্পর্ক স্থাপন করতে চান, খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিন। সমস্ত হিন্দু এবং সনাতনীদের বলবো আমরা সবাই একসঙ্গে মিলে তার প্রতিবাদে নামবো। প্রয়োজনে বাংলাদেশে ওই ইউনিশ সরকারের ঘাট ধরে গদি থেকে নামিয়ে হিন্দুদের আমরা তারা যাতে সুরক্ষা পায় এবং তারা সঠিকভাবে বসবাস করতে পারে সেই ব্যবস্থা করতে হবে। ভারতের চাপের মুখে সম্প্রতি সুর নরম করে বাংলাদেশের ইউনূস সরকার। সে দেশে সংখ্যালঘু নির্যাতনের কথা স্বীকার করে নেয় অন্তর্বর্তী সরকার। এ নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকেও নিশানা করেছেন বাংলাদেশের কট্টরপন্থীরা। বিবেকবোধের জায়গায় যদি আমাদের মনে হয় যে কেউ আপনারা এই অভ্যুত্থানের স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, ইভেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসও যদি হয়, আমরা তাকেও ছেড়ে কথা বলবো না। নিউজ 18 বাংলা। প্রতিবেশী রাষ্ট্রে অশান্তি, সেখান থেকে পালিয়ে আসার চেষ্টা। এই পরিস্থিতিতে ভুয়ো পাসপোর্ট চক্রের মৌচাকে ঢিল মারল প্রশাসন। জাল পাসপোর্ট তৈরির অভিযোগে পুলিশের জালে 2, তাঁদের মধ্যে একজন ডাক বিভাগের অস্থায়ী কর্মী। বাংলাদেশে অশান্তি, এমনই এক পরিস্থিতিতে গত 30শে নভেম্বর কলকাতা থেকে ধরা পড়ে এক বাংলাদেশি, নাম সেলিম মাতব্বর। উদ্ধার হয় সেলিমের ভারতে তৈরি করা জাল পাসপোর্ট। এবার সেই জাল পাসপোর্ট চক্রের মৌচাকে ঢিল। গত 12ই ডিসেম্বর রিপন বিশ্বাস নামে একজনকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। তাকে জেরা করে তদন্তকারীদের জালে আরো 2 জন। এদের মধ্যে একজন রিপনের বাবা সমরেশ, আরেকজন দীপক মণ্ডল, যিনি ইএম বাইপাস লাগোয়া পঞ্চশায়ার পোস্ট অফিসের অস্থায়ী কর্মী। তদন্তকারীদের সন্দেহ এই ভুয়ো পাসপোর্ট চক্রের অন্যতম মাথা সমরেশ। ভুয়ো নথিপত্র তৈরি করতো আমি জানি না। এর আগেও তো আপনার হাজবেন্ড অ্যারেস্ট হয়েছে। সমরেশের বিরুদ্ধে একাধিক অভিযোগ, এর আগে দিল্লিতে গ্রেপ্তার হয়েছে, বারাসাত পুলিশ অ্যারেস্ট করেছে, এবার কলকাতা পুলিশ অ্যারেস্ট করলো। আপনার ছেলের সঙ্গে কি সম্পর্ক এদের? তদন্তকারীদের দাবি, এই চক্রটি পাসপোর্ট তৈরির জন্য প্রয়োজনীয় সব নথি জাল করত। ভুয়ো পাসপোর্ট তৈরি করতে প্রায় 2 লক্ষ টাকা নেওয়া হতো। এখনো পর্যন্ত তারা 250-র বেশি পাসপোর্ট তৈরি করেছে। ভুয়ো পাসপোর্ট চক্রের অন্য একটি মামলায় আগেই এনআইএর হাতে ধরা পড়ে একজন। তার সঙ্গে ধৃত সমরেশের যোগ পেয়েছেন তদন্তকারীরা। নথি জাল করার অভিযোগে আগেও সমরেশকে বেশ কয়েকবার গ্রেপ্তার করে পুলিশ। গত কয়েক মাস ধরে অশান্ত বাংলাদেশ আক্রান্ত হচ্ছেন সে দেশের সংখ্যালঘুরা। অনুপ্রবেশ রুখতে সীমান্তে চলছে নজরদারি। এই পরিস্থিতিতে গত নভেম্বরে নিউ টাউন থেকে 4 জনকে গ্রেপ্তার করে মেঘালয় পুলিশ। পরে আরেকটি ঘটনায় গ্রেপ্তার করা হয় আরেক বাংলাদেশিকে। যারা গ্রেপ্তার হয়েছেন তাদের বেশিরভাগই বাংলাদেশের সংখ্যাগুরু। অভিযোগ, এদের অনেকেই এদেশে এসে ভুয়ো পাসপোর্ট তৈরি করাচ্ছেন। এই জাল পাসপোর্ট তৈরির অভিযোগে এবার কলকাতা পুলিশের জালে আরো 2 জন। উত্তর 24 পরগনার বাগদাতেও পুলিশি অভিযান। ভুয়ো আধার কার্ড এবং ভোটার কার্ড তৈরির অভিযোগে শনিবার 2 জনকে গ্রেপ্তার করে বাগদা থানার পুলিশ। ধৃতদের একজন সুমন কুমার ঘোষ, আরেকজন অসিত দাস। নিউজ 18 বাংলা।